আচ্ছা, আপনি যেটা ভুলতে চান সেটা কি সত্যিই ভুলে গেছেন? কিছু ব্যথা আছে যেগুলো আমরা ভুলে গেছি বলে ভাবি, কিন্তু শরীর সেগুলোকে কখনো ভুলে যায় না। কিছু স্মৃতি আছে যেগুলো আমরা মুখে বলি না, কিন্তু আমাদের ঘুমের ভেতরে হঠাৎ রাগে বা অকারণ ভয় আর এক অদ্ভুত অস্থিরতায় সেগুলো বারবার ফিরে আসে। আপনি হয়তো নিজেকে বোঝান সব ঠিক আছে, ওসব অনেক আগের কথা, তবুও কেন ছোট্ট একটা শব্দে বুক কেঁপে ওঠে? কেন নিরাপদ জায়গাতেও শরীর টান টান অনুভব করে? কেন সম্পর্কের মাঝেও হঠাৎ অদ্ভুত দূরত্ব তৈরি হয়? সমস্যা সবসময় মনে অবস্থান করে না। অনেক সময় সমস্যা হয় আমাদের শরীরে, আর আমরা বছরের পর বছর মাথাকে বোঝাতে ব্যস্ত থাকি, কিন্তু শরীরের ভাষাকে গুরুত্ব দেই না। এই বই ঠিক সেই জায়গায় আলোকিত করেছে, যেখানে ব্যথা চুপচাপ হয়ে যায়, কিন্তু তার প্রভাব ফেলে আমাদের প্রতিদিনের জীবনে। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আজকের বইটি কোনো মোটিভেশনাল বই না। এটি আপনাকে পজিটিভ ভাবুন বলবে না। এটি বলবে না সব কিছু ছেড়ে দিন, সামনে এগিয়ে যান। বরং এই বই খুব গভীর, কখনো অস্বস্তিকর এক সত্য সামনে তুলে নিয়ে আসে। আপনি যেটাকে অতীত ভাবছেন সেটা হয়তো এখনো আপনার শরীরের ভেতরে বিদ্যমান রয়েছে। আজকের আমাদের আলোচনার বই হলো দ্য বডি কিপস দ্য স্কোর। এর অর্থাৎ হতেই পারে শরীর মনে রাখে সব কিছু। এই বইটি লিখেছেন ডক্টর বেসেল ভ্যান ডের কোল্ক। তিনি একজন ট্রমা গবেষক ও মনোরোগ বিশেষজ্ঞ, যিনি বহু বছর ধরে যুদ্ধফেরত সৈনিক, নির্যাতনের শিকার মানুষ, শৈশবে ট্রমা বহন করা ব্যক্তিদের নিয়ে কাজ করেছেন। তিনি লক্ষ্য করেছিলেন মানুষ শুধু স্মৃতি দিয়ে ট্রমা বহন করে না, শরীরও সেটিকে বহন করে নিয়ে চলে। তিনি দেখেছেন অনেক মানুষ বুঝতেই পারে না কেন তারা সবসময় অস্থির হয়ে থাকে, কেন তারা সম্পর্কের ভেতরে নিরাপদ বোধ করতে পারে না, কেন হঠাৎ রাগ, হঠাৎ শূন্যতা, হঠাৎ ভয়ের ঢেউ চলে আসে। কারণ ট্রমা শুধু একটা ঘটনা না, ট্রমা হলো সেই অভিজ্ঞতা যেটা শরীরের স্নায়ুতন্ত্রকে বদলে দেয়। এই বই আমাদের শেখায় ট্রমা মানে দুর্বলতা না, ট্রমা মানে আমি ভুলে যেতে পারিনি সেটা। ট্রমা মানে শরীর একটা অভিজ্ঞতাকে এখনো বিপদ হিসেবে আঁকড়ে ধরে রেখেছে। আর যতদিন শরীর নিরাপদ বোধ না করে, ততদিন মনকে বোঝানো শুধু যথেষ্ট হয় না। আপনি যদি কখনো অনুভব করে থাকেন যে আপনি অতিরিক্ত রিয়্যাক্ট করেন, আপনি ছোট ঘটনায় অদ্ভুতভাবে ট্রিগার হন, আপনি ভালোবাসা চান কিন্তু ঘনিষ্ঠতা সহ্য করতে পারেন না, আপনি সব ঠিক থাকা সত্ত্বেও ভেতরে ভেতরে অস্থির অনুভব করেন, তাহলে এই বই হয়তো আপনারই গল্প বলছে। দ্য বডি কিপস দ্য স্কোর আমাদের শেখায় যে শরীরের ভাষা বুঝতে না পারলে সুস্থতা অসম্পূর্ণ রয়ে যায়। মাথা দিয়ে বোঝা যায়, কিন্তু শরীর দিয়ে সুস্থ হতে হয়। এই ভিডিওটিতে আমরা ধীরে ধীরে দেখব কিভাবে ট্রমা শরীরে থেকে যায়, কিভাবে স্নায়ুতন্ত্র বদলে যায়, এবং কিভাবে সুস্থতা শুধু কথায় না, শরীরের অভিজ্ঞতার মাধ্যমে সম্ভব হয়। কারণ সত্যিটা খুব শান্ত, যা আপনি ভুলে যেতে চেয়েছেন, কিন্তু শরীর তা কখনো ভুলে যায়নি। কিন্তু একটি সুসংবাদও হলো, শরীর যেমন মনে রাখে তেমনই সে সুস্থও হতে পারে। চলুন এই বইয়ের মূল থিমের গভীরে প্রবেশ করি, 4টি খণ্ডের আড়ালে। স্টেজ 1, ট্রমা কি এবং কিভাবে কাজ করে। এখন আমরা বইটির প্রথম গুরুত্বপূর্ণ অংশে প্রবেশ করছি, যেখানে ট্রমাকে শুধু একটা খারাপ স্মৃতি হিসেবে নয়, বরং শরীর মনের ভেতরে থেকে যাওয়া এক জীবন্ত ছাপ হিসেবে বোঝানো হয়। এই অংশে লেখক দেখান যে ট্রমা মানে শুধু কি ঘটেছিল তা না, ট্রমা মানে আমাদের স্নায়ুতন্ত্র সেই ঘটনার পর কিভাবে আটকে রয়েছে। ট্রমা আসলে কি? অনেকেই ভাবেন ট্রমা মানে বড় কোনো দুর্ঘটনা, যুদ্ধ বা নির্যাতন,
কিন্তু বইটি খুব পরিষ্কার করে বলে যে ট্রমা ইজ নট দ্য ইভেন্ট, ট্রমা ইজ হোয়াট হ্যাপেন্স ইনসাইড ইউ অ্যাজ আ রেজাল্ট অব দ্য ইভেন্ট। যখন কোনো ভয়ঙ্কর বা ওভারওয়েলমিং অভিজ্ঞতা ঘটে তখন আমাদের শরীর সারভাইভিং মুডে চলে যায়। সেটি হলো ফাইট, ফ্লাইট বা ফ্রিজ। ট্রমা হলে আমাদের ব্রেনের ভেতরে 3টি গুরুত্বপূর্ণ অংশ একসাথে প্রভাবিত হয়, আর এই কারণেই ঘটনা শেষ হয়ে গেলেও শরীরের অ্যালার্ম সিস্টেম বন্ধ হতে চায় না। প্রথমে রয়েছে অ্যামিগডালা। এটা এক ধরনের বিপদ শনাক্ত করার অংশ। এখানে ইন্টারনাল অ্যালার্ম রয়েছে। ট্রমার পরে এটি অতিরিক্ত সেন্সিটিভ হয়ে যায়, তাই ছোট শব্দ, সাধারণ মন্তব্য বা হালকা চাপকেও বড় বিপদ বলে মনে হতে পারে এটির। তারপর রয়েছে প্রিফ্রন্টাল কর্টেক্স। এটাই আমাদের যুক্তি, সিদ্ধান্ত আর সেলফ কন্ট্রোলের জায়গা। কিন্তু যখন অ্যামিগডালা হাইপার অ্যাক্টিভ হয়ে যায় তখন এই অংশটা ঠিকমতো কাজ করে উঠতে পারে না। ফলে আপনি জানেন এখন কিছু হয়নি, কিন্তু শরীর শান্ত হতে চায় না। আর রয়েছে হিপোক্যাম্পাস, যেটা স্মৃতিকে সময়ের মধ্যে বসিয়ে রাখে, মানে কোনো ঘটনা অতীতে ঘটেছে সেটা বুঝতে সাহায্য করে। ট্রমা হলে এই অংশটা দুর্বল হয়ে পড়ে, ফলে অতীতের স্মৃতি শরীরের কাছে বর্তমানের মতো অনুভূত হয়। এই কারণেই ঘটনা শেষ হলেও শরীর ভাবে এটা এখনও ঘটছে। এটা কোনো দুর্বলতা না, এটা শরীরের বেঁচে থাকার প্রাকৃতিক একটি প্রক্রিয়া মাত্র। তাহলে ট্রমা শরীরে থাকে কেন? লেখক ব্যাখ্যা করেন যে ট্রমা মূলত নার্ভাস সিস্টেমের ডিসরেগুলেশন। হার্ট রেট বেড়ে যায়, শ্বাস ছোট হয়ে যায়, ঘুমের সমস্যা তৈরি হয়। হঠাৎ রাগ, হঠাৎ ফ্রিজ, অকারণ ভয়, এসব শুধু মন খারাপ না, শরীর তখনও নিরাপদ অনুভব করতে পারছে না, এটিই তার কারণ। এখানে বইয়ের সবচেয়ে শক্তিশালী লাইনটা এসে দাঁড়ায়, দ্য বডি কিপস দ্য স্কোর, অর্থাৎ শরীর হিসাব রাখে। আপনি হয়তো ভুলে যেতেই পারেন, আপনি বোঝাতেই পারেন নিজেকে সব ঠিক রয়েছে, কিন্তু শরীর যদি নিরাপদ না হয় শান্তি আসবে না। মিতুলের বয়স 29। বাইরে থেকে একদম স্বাভাবিক জীবনযাপন তার। সে কাজ করে, তার বন্ধু রয়েছে, পরিবার রয়েছে, কিন্তু একটা জিনিস সে বুঝতে পারে না, সে কেন ছোট ছোট পরিস্থিতিতে অতিরিক্ত ভয় পায়। শৈশবে তার বাবা খুব রাগী ছিলেন, বড় কোনো নির্যাতনও ছিল না, কিন্তু বাড়িতে সবসময় একটা টান টান পরিবেশ বজায় থাকত। দরজা জোরে বন্ধ হওয়ার শব্দ মানেই ঝড় আসছে, উচ্চস্বরে কথা মানেই বিপদ। বছরের পর বছর সে শিখে এসেছে কিভাবে চুপ থাকতে হয়, শিখেছে বডি ফ্রিজ করে রাখতে। এখন বড় হয়ে কেউ যদি একটু জোরে কথা বলে তার বুক ধড়ফড় করে, হাত ঠান্ডা হয়ে যায়, মাথা ফাঁকা হয়ে যায়। সেভাবে আমি এত সেন্সিটিভ কেন? কিন্তু বই বলছে এটা সেন্সিটিভিটি না, এটা একটা নার্ভাস সিস্টেমের পুরনো প্রোগ্রামিং। আর শরীর এখনো ভাবে জোরে কথা বলা মানেই বিপদ। ঘটনাটা শেষ হয়ে গেছে বহু বছর আগে, কিন্তু শরীরের অ্যালার্ম সিস্টেম এখনো বন্ধ হয়নি। ট্রমার 3টি সাধারণ প্রতিক্রিয়া রয়েছে। বই অনুযায়ী মানুষ সাধারণত 3ভাবে রেসপন্স করে: ফাইট অর্থাৎ রাগ বা আগ্রাসন, ফ্লাইট অর্থাৎ পালানো বা এড়িয়ে যাওয়া, এবং ফ্রিজ অর্থাৎ চুপ হয়ে যাওয়া বা ডিসোসিয়েশন। মিতুল ফ্রিজিং টাইপ। ছোটবেলায় বুলিংয়ের শিকার হয়েছিল সে। এখন কেউ একটু বিরোধিতা করলেই সে তীব্রভাবে রিয়্যাক্ট করে, কিন্তু এর রুট একটাই, আনরিজলভড নার্ভাস সিস্টেম রেসপন্স। ট্রমা কেন এত জটিল? কারণ ট্রমা স্মৃতির মতো না, এটা সেন্সরি ইমপ্রিন্ট। শব্দ, গন্ধ, টোন অফ ভয়েস এইসব ট্রিগার করে এটিকে। মানুষ অনেক সময় বলে আমি তো অনেক আগেই মুভ অন করেছি, কিন্তু মুভ অন মানে মেমোরি ইরেজ করা না, মুভ অন মানে নার্ভাস সিস্টেমকে কাম করা। যদি শরীর এখনও নিরাপদ অনুভব না করে তাহলে ট্রিগার আসলেই প্যানিক হয়ে ফিরবে। তাহলে হিলিং কোথা থেকে শুরু হয়? এই অংশে বই খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলে, ট্রমা হিল করতে হলে শরীরকে আবার নিরাপদ অনুভব করতে শেখাতে হবে। শুধু কথা বলা যথেষ্ট না, কারণ ট্রমা স্টোর হয়েছে বডিতে,
ব্রিথিং ওয়ার্ক, ইয়োগা, EMDR, সেফ কানেকশন এইসব নার্ভাস সিস্টেম রিসেট করতে সাহায্য করে। হিলিং মানে অতীত মুছে ফেলা না, হিলিং মানে প্রেজেন্টে নিরাপদ অনুভব করা। মিতুল একদিন থেরাপিতে গিয়ে প্রথম শুনল, তুমি ব্রোকেন না, তোমার নার্ভাস সিস্টেম ওভারওয়ার্কড। এই কথাটা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সে ব্রিথিং প্র্যাকটিস শুরু করে। সে লক্ষ্য করে যে প্যানিক আসার আগেই শরীর তার সিগন্যাল দেয়। আগে সে ভাবতো আমি দুর্বল, এখন সে ভাবে আমার শরীর আমাকে প্রোটেক্ট করতে চাইছে। এই অ্যাওয়ারনেসটাই প্রথম স্টেজ অফ হিলিং। সে এখনও ট্রিগার হয়, কিন্তু সে জানে এই ভয়টা বর্তমানের না, এটা অতীতের একটা ইকো মাত্র। এই বোঝাপড়ায় তাকে ধীরে ধীরে নিজের শরীরের সঙ্গে রিকানেক্ট হতে শেখায়। সুতরাং ট্রমা কোনো চরিত্রের ত্রুটি না, এটা নার্ভাস সিস্টেমের অসম্পূর্ণ একটি প্রতিক্রিয়া। আপনি অতিরিক্ত রাগী না, আপনি অতিরিক্ত সেন্সিটিভও না, আপনার শরীর শুধু এখনও নিরাপদ অনুভব করেনি। এই প্রথম অংশ আমাদের শেখায় ট্রমা মানে কি ঘটেছিল তা না, ট্রমা মানে শরীর সেই ঘটনার পর কিভাবে আটকে রয়ে গেছে। হিলিং শুরু হয় যখন আমরা শরীরকে দোষ দেওয়া বন্ধ করি এবং তাকে নিরাপদ হওয়ার একটা সুযোগ করে দিই। স্টেজ 2, চাইল্ডহুড অ্যান্ড অ্যাটাচমেন্ট। এখন আমরা বইয়ের দ্বিতীয় স্তরে প্রবেশ করছি, যেখানে রয়েছে চাইল্ডহুড অ্যান্ড অ্যাটাচমেন্ট। এই অংশে লেখক দেখান যে ট্রমা সবসময় বড় ঘটনা দিয়ে শুরু হয় না। অনেক সময় সেটা শুরু হয় নিরাপত্তাহীন শৈশব বা চাইল্ডহুড থেকে। নেগলেক্ট, ইমোশনাল আনঅ্যাভেলেবিলিটি বা ধারাবাহিক অস্থির পরিবেশ, এই অভিজ্ঞতাগুলো সরাসরি ব্রেনের ওয়্যারিং বদলে দেয়। যখন একটি শিশু বারবার নিরাপদ সাড়া পায় না, তখন তার নার্ভাস সিস্টেম শেখে না কিভাবে নিজেকে শান্ত করতে হয়। ফলে বড় হয়ে সে হাইপার রিঅ্যাক্টিভ নয়তো ইমোশনালি নাম্ব হয়ে যায়। লেখক এখানে ব্যাখ্যা করেন যে অ্যাটাচমেন্ট শুধু ভালোবাসার বিষয় না, অ্যাটাচমেন্ট হলো রেগুলেশন শেখার একটি প্রক্রিয়া। যদি শিশুর পাশে কেউ থাকে যে তার ভয়, রাগ, কান্না এইসবকে গ্রহণ করে, তাহলে প্রিফ্রন্টাল কর্টেক্স ধীরে ধীরে অ্যামিগডালাকে শান্ত করতে শেখে। কিন্তু যদি সেই নিরাপদ সম্পর্ক না থাকে, তাহলে সেলফ রেগুলেশন কখনোই গড়ে ওঠে না। ট্রমা তখন সবসময় স্মৃতিতে থাকে না, সেটা লুকিয়ে থাকে আচরণে, যেমন হঠাৎ রাগে, হঠাৎ ফ্রিজ হয়ে যাওয়া, অতিরিক্ত প্লিজিং করা বা সম্পর্কের মধ্যে অকারণ ভয় হিসেবে দেখা। মিথিলা ছোটবেলায় খুব সংবেদনশীল ছিল, কিন্তু তার অনুভূতিগুলোকে কখনো গুরুত্ব দেওয়া হতো না। এত নাটক করো না, এই কথাটা সে প্রায়শই শুনত। এখন বড় হয়ে কেউ তার কথা মাঝপথে থামিয়ে দিলে তার ভেতরে অদ্ভুত রাগ জমে ওঠে। সে নিজেও বোঝে না কেন এত তীব্র প্রতিক্রিয়া আসে। আসলে তার শরীর সেই পুরনো অবহেলার অনুভূতিকে এখনও মুহূর্তের সঙ্গে গুলিয়ে ফেলে। অন্যদিকে সায়ন, তার বাড়িতে ছোটবেলায় প্রায়ই ঝগড়া হতো। হঠাৎ উচ্চস্বরে কথা মানেই তার কাছে ছিল বিপদ। এখন কোনো উত্তপ্ত আলোচনায় সে হঠাৎ চুপ করে যায়, তার শরীর ফ্রিজ করে যায়। মানুষ ভাবে সে উদাসীন, কিন্তু বাস্তবে তার নার্ভাস সিস্টেম শিখেছে চুপ থাকাটাই নিরাপদ। এই বই একটা গভীর সত্যি সামনে তুলে নিয়ে আসে। ট্রমা সবসময় স্মৃতিতে থাকে না, অনেক সময় ট্রমা বিহেভিয়ারে লুকিয়ে থাকে। কেউ হঠাৎ রেগে যায় কারণ সে খারাপ না, তার নার্ভাস সিস্টেম দ্রুত হুমকি শনাক্ত করে। কেউ হঠাৎ ফ্রিজ হয়ে যায় কারণ সে দুর্বল না, কারণ তার শরীর শিখেছে যে নিজেকে ফ্রিজ করলে টিকে থাকা যায়। কেউ অত্যধিক মানুষকে প্লিজ করে কারণ সে অভিনয় করছে না, তার শরীর বিশ্বাস করে যে পছন্দনীয় না হলে সে একা হয়ে যাবে। এ অধ্যায় আমাদের শেখায় কেন কেউ হঠাৎ রেগে যায়, কেউ কেন ফ্রিজ হয়ে যায়। এর উত্তর তার চরিত্রে না, তার শৈশবের ওয়্যারিংয়ে লুকানো রয়েছে। ট্রমা অনেক সময় মনের মাঝে না থাকলেও শরীর সেটিকে মনে রাখে। অ্যাটাচমেন্ট ভেঙে গেলে শুধু সম্পর্ক ভাঙে না, সেলফ রেগুলেশনের ভিতও দুর্বল হয়। শৈশব শুধু অতীত না, এটা বর্তমান আচরণের একটা ভিত্তি। নিরাপদ অ্যাটাচমেন্ট না থাকলে সেলফ রেগুলেশন গড়ে ওঠে না, আর আচরণের পেছনের গল্প
বোঝা থেকেই শুরু হয় সত্যিকারের সহানুভূতি এবং হিলিং। স্টেজ 3, ওয়াই টকিং ইজন্ট এনাফ। এখন আমরা বইয়ের তৃতীয় স্তরে প্রবেশ করছি, ওয়াই টকিং ইজন্ট এনাফ। এখানে লেখক একটা অস্বস্তিকর কিন্তু মুক্তিদায়ক সত্য সামনে তুলে আনেন। ট্রমা শুধু গল্প না, ট্রমা একটা শারীরিক অভিজ্ঞতা। তাই শুধু কথা বললে, শুধু বোঝালেই, শুধু বিশ্লেষণ করলেই হিলিং সম্পূর্ণ হয় না। কারণ ট্রমা স্টোর থাকে বডি ও নার্ভাস সিস্টেমে, শুধুমাত্র কনসিয়াস মেমোরিতে না। অনেক সময় মানুষ থেরাপিতে গিয়ে খুব পরিষ্কারভাবে বলতে পারে, হ্যাঁ আমি জানি এটা অতীত, আমি জানি এখন আমি নিরাপদ, কিন্তু তবুও হঠাৎ কোনো শব্দে তার বুক ধড়ফড় করে, কোনো স্পর্শে তার শরীর শক্ত হয়ে ওঠে, কোনো পরিস্থিতিতে প্যানিক হয়ে যায়। কিন্তু কেন? কারণ বোঝা আর রেগুলেট করা এক জিনিস নয়। লেখক ব্যাখ্যা করেন যে ট্রমা হলে ব্রেনের অ্যালার্ম সিস্টেম, যেটি অ্যামিগডালা, হাইপার অ্যাক্টিভ হয়ে ওঠে আর বডি ক্রনিক অ্যালার্ট অবস্থায় চলে যায়। ট্রেডিশনাল টক থেরাপি মূলত প্রিফ্রন্টাল কর্টেক্সের সাথে কাজ করে, মানে বোঝা, ব্যাখ্যা করা এবং অর্থ খোঁজা। কিন্তু ট্রমা অনেক সময় ল্যাঙ্গুয়েজের আগেই ঘটে যায়। তখন শরীরের প্রতিক্রিয়া কথার চেয়ে আরও দ্রুত ঘটে। শুধু কথা বললেই ট্রমা হিল হয় না কেন? তার কারণ হলো ট্রমা অনেক সময় ন্যারেটিভ না, একটি সেন্সেশনে কাজ করে। শরীরের স্মৃতি শব্দের চেয়ে গভীর। তাই কেউ জানে সে এখন নিরাপদ, কিন্তু তবু তার হাত কাঁপে, পেট মোচড়ায়, ঘুম আসে না। সে বুঝতে পারে কিন্তু তার নার্ভাস সিস্টেম এখনও বিপদের মোডে রয়েছে। ট্রমা স্টোরড হয় বডি ও নার্ভাস সিস্টেমে। যখন কোনো ঘটনা ওভারওয়েলমিং হয়, তখন শরীর সারভাইভিং মুডে যায়, ফাইট, ফ্লাইট, ফ্রিজ। যদি এনার্জি প্রসেস না হয়, শরীরে সেটি জমে থাকে। তাই মানুষ ট্রিগার হলে রিয়্যাক্ট করে, কিন্তু বোঝে না কেন রিয়্যাক্ট করলো। কারণ সেটা চিন্তার প্রতিক্রিয়া না, সেটি শরীরের প্রতিক্রিয়া। ট্রেডিশনাল থেরাপি সবসময় যথেষ্ট হয় না কেন? লেখক বলেন যে কথা বলা অবশ্যই দরকার, কিন্তু এটি যথেষ্ট না। হিলিংয়ের জন্য বডি বেস অ্যাপ্রোচ দরকার, যেমন ব্রিথ ওয়ার্ক, মুভমেন্ট, EMDR, সোমাটিক অ্যাওয়ারনেস। কারণ ট্রমা থট হিসেবে থাকে না, ফেল্ড এক্সপেরিমেন্ট হিসেবে থাকে। যেমন সায়ন ছোটবেলায় দুর্ঘটনার শিকার হয়েছিল। বড় হয়ে সে খুব যুক্তিবাদী হয়। সে জানে ঘটনাটা অনেক আগের, সে থেরাপিতেও গেছে, কিন্তু হঠাৎ গাড়ির ব্রেকের শব্দ শুনলেই তার বুক ধড়ফড় করে। সে নিজেকে বলে এটা কিছুই না, কিন্তু শরীর তার কথা শোনে না। তার হাত ঘামে, গলা শুকিয়ে যায়। সে বোঝে কিন্তু বদলাতে পারে না, কারণ ট্রমা তার মনে না, তার নার্ভাস সিস্টেমে আটকে গেছে। অন্যদিকে লাবণ্য, তার বাবা ছিলেন কঠোর। বড় হয়ে সে জানে তার বাবা হয়তো নিজেও কষ্ট পেয়েছিলেন। সে বুঝতে পারে, বিশ্লেষণ করতে পারে, কিন্তু কোনো কর্তৃত্বপূর্ণ মানুষ তার দিকে কড়া স্বরে কথা বললে সে আবারও ভেঙে পড়ে। সে ভাবে আমি তো জানি এটা ব্যক্তিগত না, তবুও এত কেন ভয় লাগছে? কারণ তার শরীর এখনও সেই পুরনো ভয় বহন করছে। এই অধ্যায় আমাদের সামনে একটা গভীর প্রশ্ন তোলে, কেন মানুষ বোঝে কিন্তু বদলাতে পারে না? কারণ বোঝা কগনিটিভ লেভেলে ঘটে, বদল তখন আসে যখন নার্ভাস সিস্টেম কাম হয়। যতক্ষণ শরীর নিরাপদ বোধ না করে, ততক্ষণ মন যতই যুক্তি দিক, অ্যালার্ম বাজতেই থাকবে। হিলিংটাই শুধু ইনসাইড না, এটি একটা রেগুলেশন। শুধু বলা না, অনুভব করাও প্রয়োজন। শুধু বোঝা না, শরীরকে নতুন অভিজ্ঞতা দেওয়া, যেখানে সে শিখতে পারে আমি এখন নিরাপদ। ট্রমা শুধু গল্প না, এটা একটা শরীরের স্মৃতি। তাই হিলিং শুধু কথা দিয়ে নয়, শরীরের নিরাপত্তা ফিরিয়ে দিয়েই সম্ভব। বোঝা শুরু, কিন্তু রেগুলেশনই বদলের চাবিকাঠি। স্টেজ 4, হিলিং পাথওয়েজ। এখন আমরা বইয়ের সবচেয়ে আশাব্যঞ্জক অংশে প্রবেশ করছি, হিলিং পাথওয়েজ। এখানে লেখক একদম স্পষ্ট করে বলেন, যদি ট্রমা শুধু স্মৃতিতে না থেকে শরীরের ভেতরে, নার্ভাস সিস্টেমের ছন্দে, শ্বাসের গতিতে, পেশির টান টান অবস্থায় জমে থাকে,
তাহলে হিলিংও শুধু কথায় সম্ভব না। হিলিং মানে শরীরকে আবার শেখানো তুমি এখন নিরাপদ। অনেক মানুষ ভাবে, আমি তো বুঝি কি হয়েছে আমার সঙ্গে, তবুও কেন আমি বদলাতে পারছি না? কারণ ট্রমা আন্ডারস্ট্যান্ডিং দিয়ে না, এক্সপিরিয়েন্স দিয়ে তৈরি হয়েছে। তাই হিলিংও নতুন অভিজ্ঞতার মাধ্যমে আসতে হবে। EMDR means আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন অ্যান্ড রিপ্রসেসিং। এটি এমন একটি পদ্ধতি যেখানে চোখের নির্দিষ্ট মুভমেন্টের মাধ্যমে মস্তিষ্ককে ট্রমাটিক মেমোরি নতুনভাবে প্রসেস করতে সাহায্য করা হয়। এতে অতীত মুছে যায় না, কিন্তু তার তীব্রতা কমে যায়। যেমন ধরুন, রাহুল ছোটবেলায় একটা বড় দুর্ঘটনা দেখেছিল। বড় হয়ে সে জানতো ঘটনাটা শেষ হয়ে গেছে, কিন্তু হঠাৎ শব্দ শুনলেই তার শরীর কেঁপে উঠত। EMDR এর মাধ্যমে সে বুঝল স্মৃতি রয়েছে, কিন্তু শরীর আর এটাকে বর্তমানে বিপদ মনে করছে না। তার নার্ভাস সিস্টেম ধীরে ধীরে অ্যালার্ম বন্ধ করতে শিখল। নিউরোফিডব্যাক আরেকটি পথ, যেখানে ব্রেনের অ্যাক্টিভিটি রিয়েল টাইম মনিটর করে তাকে ব্যালেন্সে ফিরিয়ে আনা হয়। ট্রমার পরে অনেকের ব্রেন হয় হাইপার অ্যাক্টিভ, অর্থাৎ সবসময় সতর্ক, নয়তো হাইপো অ্যাক্টিভ বা অসংবেদনশীল অথবা নাম্ব। নিউরোফিডব্যাক ব্রেনকে শেখায় কিভাবে মাঝামাঝি অবস্থায় থাকতে হয়। যেমন লাবণী সবসময় অকারণে চমকে উঠত, ঘুম ভেঙে যেত। নিউরোফিডব্যাকের কিছু সেশনের পরে সে লক্ষ্য করল তার ঘুম গভীর হচ্ছে, তার অকারণ ভয় কমে গেছে, কারণ তার ব্রেন নতুন ছন্দ শিখছে। ইয়োগা ও বডি বেস হিলিং বইটির খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। ট্রমা মানুষকে শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়। অনেকেই নিজের শ্বাস টের পায় না, বুকের ভেতরে চাপ বুঝতে পারে না। ইয়োগা ধীরে ধীরে মানুষকে শরীরের ভেতরে ফিরিয়ে নিয়ে আসে। যখন কেউ ধীরে ধীরে শ্বাস নেয়, মাটিতে পায়ের চাপ অনুভব করে, তখন তার নার্ভাস সিস্টেমে নতুন বার্তা যায়, এখন আর বিপদ নেই। মায়া বহু বছর ধরে নিজের শরীরকে শুধু সহ্য করেছে, কিন্তু যোগা ক্লাসে প্রথমবার সে বুঝল তার শরীর শুধু কষ্টের জায়গা না, এটা তার একটা নিরাপত্তার জায়গাও হতে পারে। সবচেয়ে গভীর হিলিং আসে সেফ রিলেশনশিপ থেকে। ট্রমা অনেক সময় সম্পর্কের ভেতরেও জন্মায়, যেমন নেগলেক্ট, রিজেকশন, অ্যাবিউজ থেকে। তাই হিলিংও সম্পর্কের মধ্যেও হয়। যখন কেউ এমন একজন মানুষের সামনে বসে যেখানে তাকে ডিফেন্ড করতে হয় না, প্রুভ করতে হয় না, তখন শরীর নতুন অভিজ্ঞতা পায়। যেমন অনেক এতদিন ভাবত কাউকে বিশ্বাস করলে সে ভেঙে পড়বে, কিন্তু থেরাপিস্টের সামনে ধীরে ধীরে সে শিখল কাউকে বিশ্বাস করেও টিকে থাকা যায়। তার শরীর প্রথমবার শিথিল হলো। এই অধ্যায়ের মূল কথা খুব গভীর। হিলিং মানে অতীত ভুলে যাওয়া না, হিলিং মানে নিজের শরীরের ভেতরে আবার বাড়ির মতো নিজেকে অনুভব করা। যখন শরীর নিরাপদ, তখন মনও ধীরে ধীরে শান্ত হয়। যখন নার্ভাস সিস্টেম শান্ত, তখন সম্পর্কও হালকা হয়। হিলিং কোনো একদিনের ঘটনা না, কোনো জাদু সমাধানও না। হিলিং হলো বারবার নিজের শরীরকে মনে করিয়ে দেওয়া তুমি এখন নিরাপদ রয়েছ। আর যখন মানুষ নিজের শরীরের ভেতরে নিরাপত্তা খুঁজে পায়, তখনই সে সত্যিকারের মুক্ত হতে শুরু করে। সুতরাং ট্রমা শুধু স্মৃতিতে থাকে না, শরীরের ভেতরেও ছাপ রেখে যায়। তাই হিলিং শুধু কথা বলে সম্ভব না, এটা নার্ভাস সিস্টেমকে নতুন অভিজ্ঞতার মাধ্যমে শেখানোর প্রক্রিয়া। EMDR স্মৃতির তীব্রতা কমায়, নিউরোফিডব্যাক ব্রেনের ছন্দ ঠিক করে, ইয়োগা শরীরের সঙ্গে পুনরায় সংযোগ সৃষ্টি করে, আর নিরাপদ সম্পর্ক মানুষকে আবারও বিশ্বাস করতে শেখায়। এই অধ্যায়ের সার কথা একটাই, হিলিং মানে অতীত মুছে ফেলা নয়, হিলিং মানে নিজের শরীরের ভেতরে আবারও নিরাপদ বোধ করতে শেখা। এখন আপনার পালা। একটু থামুন, নিজের শরীরের ভেতরে সেই নীরব চাপটাকে একবার অনুভব করুন। আজ আর নিজেকে দোষ দেবেন না। কেন আপনি এতদিন ঠিক হতে পারেননি? কেন কিছু স্মৃতি এখনও আপনাকে নাড়া দেয়? ট্রমা আপনার দুর্বলতা না, তাই শুধু কমেন্টে লিখুন, I am allowed to heal at my own pace। ছোট হোক, নীরব হোক,
কিন্তু এবারটা নিজের শরীর আর মনের জন্য হোক। তাহলে এটাই ছিল দ্য বডি কিপস দ্য স্কোর, বইটির মূল সারাংশ, একটি গভীর ও মানবিক দৃষ্টিভঙ্গি থেকে। এই বই আমাদের শেখায় না অতীত ভুলে যেতে, এই বই আমাদের শেখায় কিভাবে শরীরের ভেতরে জমে থাকা অদৃশ্য স্মৃতিগুলোকে বুঝে ধীরে ধীরে নিরাপদ জায়গায় ফিরিয়ে আনা যায়। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, শান্ত এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন একটি অধ্যায়।